হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা আপকামিং রেলওয়ে গ্রুপ ডি সায়েন্সের ক্লাস করছি, যেখানে প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টার আমরা ধরে ধরে ক্লাস করছি। গত ক্লাসে আমরা কেমিস্ট্রির 5 নম্বর ক্লাস করেছিলাম, যেখানে করেছিলাম সাধারণ গ্যাসের 1 নম্বর ক্লাস বা নর্মাল গ্যাসের 1 নম্বর ক্লাস। সেখানে কিছু গুরুত্বপূর্ণ গ্যাস সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আমি বলেছিলাম যে সাধারণ গ্যাস একটা বড় চ্যাপ্টার, সেটাকে আমরা দুটো পার্টে ভাগ করেছি। তো সাধারণ গ্যাস তার চ্যাপ্টার 1 করে ফেলেছি, যেখান থেকে অক্সিজেন, অ্যামোনিয়া, নাইট্রোজেন এই সমস্ত গ্যাসের ব্যাপারে জেনেছি। তো আজকে আমরা সাধারণ গ্যাসের 2 নম্বর ক্লাস করব এবং সেখানে হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, ওজোন এবং কিছু অনুঘটকের ব্যাপারে ডিটেলসে আমরা সম্পূর্ণ থিওরি প্লাস এমসিকিউ আমরা দেখে নেব। ওকে, তো আজকের ক্লাসটা শুরু করা যাক। রেলওয়ে গ্রুপ ডি সায়েন্স কি কি থিওরি রয়েছে আজকের সাধারণ গ্যাস 2 নম্বর কেমিস্ট্রি 6 নম্বর ক্লাসে, সেগুলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে আমরা পড়বো হাইড্রোজেনের ব্যাপারে। ওকে, তো দেখো হাইড্রোজেনের উৎসর ব্যাপারে আগে দেখব। হাইড্রোজেনের পরিমাণ কিন্তু বাতাসে খুবই কম। দেখো, বায়ুমণ্ডলে 1 ppm অর্থাৎ 1 পার্টস পার মিলিয়ন রয়েছে, অর্থাৎ 1 মিলিয়নে মাত্র একটুকু অংশ রয়েছে হাইড্রোজেন। সূর্য ও সমস্ত তারকার শক্তি উৎপাদনে সাহায্য করে এই হাইড্রোজেন। জৈব যৌগের মধ্যে হাইড্রোজেন থাকে। ওকে, তো কি বলছে, কোথা থেকে আমরা হাইড্রোজেনের উৎসগুলো পেয়ে থাকি? 1 নম্বর, বায়ুমণ্ডলে হাইড্রোজেন উপস্থিত রয়েছে, সেটা কিন্তু খুবই কম, 1 পার্টস পার মিলিয়ন। তারপরে সূর্য এবং সমস্ত তারকার, সূর্য এবং অন্যান্য যে নক্ষত্র রয়েছে তার যে শক্তি উৎপাদন, এত এত এনার্জি যে উৎপাদন করে থাকে, সেটা কিন্তু মূলত হাইড্রোজেনের দহনের ফলে। এবং জৈব যৌগের মধ্যে কিন্তু হাইড্রোজেন থাকে। তো এই তিনটে ক্ষেত্রে আমরা প্রাকৃতিকভাবে হাইড্রোজেন পেয়ে থাকি। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাইড্রোজেনের ব্যাপারে। দেখো, পর্যায় সারণীর প্রথম মৌলই হলো কে? এই হাইড্রোজেন। যখন তোমরা পর্যায় সারণী দেখবে, একদম ফার্স্ট যে মৌলটা তোমরা দেখতে পাবে সেটা হলো এইচ, অর্থাৎ হাইড্রোজেন। এটি পৃথিবীর সবচেয়ে হালকা মৌল এবং সবচেয়ে হালকা গ্যাস। ওকে, এখনো পর্যন্ত খুঁজে পাওয়া সব থেকে হালকা মৌল এবং সব থেকে হালকা গ্যাস হলো হাইড্রোজেন। তারপর দেখো, হাইড্রোজেনের সব থেকে বেশি পাওয়া যায় যে আইসোটোপ, তার নাম হলো প্রোটিয়াম। মনে রাখবে, হাইড্রোজেনের 3টে আইসোটোপ রয়েছে। একটা হচ্ছে প্রোটিয়াম অর্থাৎ 1H1, একটা হচ্ছে ডিউটেরিয়াম 1H2 এবং একটা হচ্ছে ট্রিটিয়াম বা 1H3। ওকে, এই 3টে আইসোটোপ রয়েছে এবং সব থেকে বেশি যে আইসোটোপটা পাওয়া যায় হাইড্রোজেনে সেটা হলো এইটা, অর্থাৎ প্রোটিয়াম। দেখো, 99.984% এই হাইড্রোজেনটা পাওয়া যায় এবং বাকি যে দুটো আইসোটোপ রয়েছে সেটা খুবই কম, প্রায় 0.1 এর মতো পাওয়া যায়। দেখো, সবচেয়ে হালকা তেজস্ক্রিয় পদার্থের নাম। তো সবচেয়ে হালকা তেজস্ক্রিয় পদার্থের নাম এই হাইড্রোজেনেরই একটি আইসোটোপ, একদম শেষ আইসোটোপ, যেটা হলো ট্রিটিয়াম। দেখো এখানে 3H1, এটা হলো হাইড্রোজেনের একটি আইসোটোপ। ওকে, তো এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম হাইড্রোজেনের ব্যাপারে। নেক্সট দেখো প্রস্তুতি, আমরা হাইড্রোজেনকে কিভাবে প্রস্তুত করব বিভিন্ন পরীক্ষাগারে। দেখো, অ্যাসিড থেকে আমরা হাইড্রোজেনকে প্রস্তুত করতে পারি। কিভাবে করব দেখো, ধাতু, কি সমস্ত ধাতু? তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে যে সমস্ত ধাতুগুলো রয়েছে সেই সমস্ত ধাতু। ওকে, ভালো করে দেখো, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে যারা অবস্থিত সেই সমস্ত ধাতু লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন তৈরি করে। ওকে, দেখো যেমন একটা ধাতু হলো যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে রয়েছে। তো এই জিঙ্ক H2SO4 লঘু H2SO4 এর সাথে মিশ্রিত হয়ে ZnSO4 তৈরি করে এবং সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ওকে, তো বুঝতে পেরেছো। নেক্সট দেখো, জল থেকে কিভাবে হাইড্রোজেন উৎপন্ন করতে পারবো। দেখো, সোডিয়াম, পটাশিয়াম, এটা হচ্ছে ক্যালসিয়াট বা সরি এটা ক্যালসিয়াম হবে। ওকে, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন হয়। অর্থাৎ ঠান্ডা জলের সাথে যদি আমরা এই ধাতুগুলো মিশিয়ে থাকি, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম, তখন কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এছাড়া দেখো, Zn, তারপর আয়রন এবং Sn বা টিন স্টিমের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন তৈরি করে। এদের ক্ষেত্রে অর্থাৎ জিঙ্ক, আয়রন এবং টিন, এরা আবার ঠান্ডা জল নয়, এরা গরম জলের সাথে বা স্টিমের সঙ্গে বিক্রিয়া করে
হাইড্রোজেন উৎপন্ন করে। আবার দেখো, গত ক্লাসে আমরা দেখেছিলাম অক্সিজেন কিভাবে উৎপন্ন হয়, তড়িৎ বিশ্লেষণ, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি উৎপন্ন হয়েছিল, অক্সিজেন। সিমিলারলি জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হয়। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এখান থেকে জানলাম কিভাবে আমরা হাইড্রোজেনটাকে উৎপন্ন করব। প্রতিটা পয়েন্টই কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, হাইড্রোজেনের ধর্মবলী আমরা দেখব। দেখো, হাইড্রোজেন একটি দাহ্য গ্যাস, কিন্তু দহনে সাহায্য করে না। অর্থাৎ হাইড্রোজেন নিজে জ্বলে, কিন্তু অন্য অপর কাউকে জ্বলতে কিন্তু সাহায্য করে না। অর্থাৎ নিজে দাহ্য গ্যাস, কিন্তু দহনে সাহায্য করে না। তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক দেখো একদম খুবই কম, -253 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং গলনাঙ্ক -259 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ স্ফুটনাঙ্ক দেখো -53 ডিগ্রি সেন্টিগ্রেড, একদমই মাইনাসে খুবই খুবই কম, এবং গলনাঙ্ক -59 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর দেখো 3 নম্বর পয়েন্ট, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, আয়রন, কোবাল্ট, নিকেল হাইড্রোজেন গ্যাস শোষণ করে, এবং শোষিত হাইড্রোজেনকে অন্তর্ধৃত হাইড্রোজেন বলা হয়ে থাকে। তার মানে এখান থেকে জানলাম যে হাইড্রোজেনকে কোন কোন ধাতু শোষণ করে নেয়। এই পয়েন্টটা থেকে কিন্তু প্রশ্ন অনেকবার এসেছে, কোন ধাতু হাইড্রোজেনকে শোষণ করতে পারে, যেমন প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, আয়রন, কোবাল্ট, নিকেল, এই সমস্ত ধাতু হাইড্রোজেনকে শোষণ করে, এবং শোষিত হাইড্রোজেনকে কি বলা হয়, অন্তর্ধৃত হাইড্রোজেন। এই সমস্ত গেল হাইড্রোজেনের ধর্ম। নেক্সট দেখো, ব্যবহার। হাইড্রোজেন আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি। দেখো, বনস্পতি তৈরিতে অর্থাৎ বনস্পতি যে ভেজিটেবল ঘি গুলো রয়েছে বা ভেজিটেবল অয়েল গুলো রয়েছে, সেই অয়েল তৈরিতে আমরা ব্যবহার করে থাকি হাইড্রোজেনকে। তারপর দেখো, অ্যামোনিয়া, মিথাইল, অ্যালকোহল ও HCl প্রভৃতি তৈরিতে ব্যবহৃত হয় হাইড্রোজেন, কেননা এর অ্যামোনিয়া NH3 হাইড্রোজেন রয়েছে, মিথাইলের সংকেত CH3OH, এখানেও হাইড্রোজেন রয়েছে। অ্যালকোহল, যে কোনো অ্যালকোহল, ধরো C2H5OH, সেখানেও হাইড্রোজেন, HCl তো হাইড্রোজেন রয়েছে। তো প্রভৃতি তৈরিতে এগুলো হাইড্রোজেন ব্যবহৃত হয়। তারপর দেখো, অক্সি হাইড্রোজেন শিখা ঝালাইয়ের কাজে লাগে, যেমনটা আমরা গত ক্লাসে দেখেছিলাম অক্সি অ্যাসিটিলিন শিখা, যেখানে টেম্পারেচার ছিল 3000 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই রকম অক্সি হাইড্রোজেন শিখাও কিন্তু উৎপন্ন করা যায় হাইড্রোজেনের মাধ্যমে এবং অ্যাসিটিলিনের মাধ্যমে, যেটা ঝালাইয়ের কাজে লাগে। নেক্সট দেখো, আমরা চলে গেলাম কার্বন ডাই অক্সাইড। সেকেন্ড গ্যাস কার্বন ডাই অক্সাইডের ব্যাপারে দেখবো। দেখো, কার্বন ডাই অক্সাইডের উৎস, বায়ুমণ্ডলে আয়তন মাত্র 0.4%। আমরা দেখেছিলাম গোটা বায়ুমণ্ডলের মধ্যে 78% কে রয়েছে নাইট্রোজেন, 21% রয়েছে অক্সিজেন, আর মাত্র 0.4% রয়েছে কার্বন ডাই অক্সাইড আয়তনের দিক থেকে। বায়ুতে উপস্থিত গ্যাসগুলির মধ্যে সবচেয়ে কম হলো এই কার্বন ডাই অক্সাইড। তারপর দেখো, কার্বন ডাই অক্সাইড বায়ুতে যুক্ত হয় বা বায়ুতে মুক্ত হয়, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড আমরা কোথা থেকে পেয়ে থাকি সেগুলো দেখো। কার্বন যুক্ত যৌগ যেমন কাঠ, কয়লা এবং পেট্রোলিয়ামের দহনের ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এবং সেগুলো কিন্তু বায়ুতে যুক্ত হয়। তারপর দেখো, জীবন্ত প্রাণীর শ্বাসকার্যের ফলে, যেমন মানুষ কি করে, অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, সেরকম ম্যাক্সিমাম যে প্রাণীগুলো রয়েছে জীবন্ত প্রাণী, তারা কি করে, অক্সিজেন নেয় এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। তো সেই জন্য জীবন্ত প্রাণীর শ্বাসকার্যের ফলে এবং জীবদেহের পচন এবং ক্ষয়ের ফলে, কোনো জীবদেহ যদি মারা যায় তার পচন বা ক্ষয়ের ফলে কার্বন ডাই অক্সাইড আমাদের বাতাসে মুক্ত হতে থাকে। ওকে, নেক্সট আমরা দেখব কিভাবে পরীক্ষাগারে আমরা কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করব। আগেরগুলো যে উৎসগুলো পেয়েছি সেগুলো কিন্তু প্রাকৃতিক ভাবে, এবার আমরা কিভাবে প্রস্তুত করব। দেখো, লঘু খনিজ অ্যাসিডের সঙ্গে বাইকার্বনেট বা কার্বনেটের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। লঘু খনিজ অ্যাসিড, তার সাথে যদি আমরা কোনো ধাতুর বাইকার্বনেট বা কার্বনেটের বিক্রিয়া ঘটাই, তাহলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তারপর দেখো, কার্বনেট বা বাইকার্বনেটের তাপীয় বিয়োজনের ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে পারি আমরা পরীক্ষাগারে। নেক্সট দেখো, কার্বন ডাই অক্সাইডের ধর্ম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। দেখো, কার্বন ডাই অক্সাইড ঠান্ডা হলে সাদা কঠিন পদার্থ তৈরি হয়, যাকে শুষ্ক বরফ বলে। VVI পয়েন্ট, এইখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে যে শুষ্ক বরফ কাকে বলা হয়, প্রশ্ন হয় এইরকম ভাবে। তো সঠিক উত্তর হবে কঠিন ঠান্ডা কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বলে।
তারপর দেখো কার্বন ডাই অক্সাইড এটি দহনে সাহায্য করে না বা নিজেও দাহ্য নয়। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড একদমই দাহ্য নয়, নিজেও জ্বলে না, আবার অপরকে জ্বলতেও সাহায্য করে না, কিন্তু উচ্চ তাপমাত্রায় এটি দহনে সাহায্য করে। অর্থাৎ যখন টেম্পারেচার খুব বেশি হয়ে যাবে তখন কিন্তু কার্বন ডাই অক্সাইড ভেঙে গিয়ে অক্সিজেন তৈরি করে ফেলে, এবং অক্সিজেন কি হয়, অক্সিজেন কিন্তু নিজেও জ্বলে এবং অপরকে জ্বালাতেও সাহায্য করে। তো সেই জন্য উচ্চ তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড কিন্তু দহনে সাহায্য করে, কেননা কার্বন ডাই অক্সাইড ভেঙে গিয়ে কার্বন এবং অক্সিজেনে ভেঙে যায়। দেখো ম্যাগনেসিয়াম তার কার্বন ডাই অক্সাইডের মধ্যে তীব্রভাবে এটা হবে জ্বলে, তীব্রভাবে জ্বলে। ওকে, এবং দেখো এখান থেকে প্রশ্ন আসে, কার্বন ডাই অক্সাইড নিজেও দহনে দাহ্য নয় এবং অন্যকে সাহায্য করে না জ্বলতে, তো সেই জন্য কার্বন ডাই অক্সাইডকে আমরা অগ্নি নিরাপক মানে অগ্নি নিবারক পদার্থ হিসেবে কিন্তু ব্যবহার করে থাকি। বিভিন্ন জায়গায় দেখবে লাল লাল সিলিন্ডার পাওয়া থাকে এইরকম ভাবে, তো সেইগুলোর ভিতরে কিন্তু সমস্ত কার্বন ডাই অক্সাইড ভরা থাকে, এবং যখন কার্বন ডাই অক্সাইডটা আগুনের মধ্যে দেওয়া হয় তখন কিন্তু সাদা রঙের একটা চারিদিকে ফোমের আকারে ছড়িয়ে যায়, এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড থাকে। নেক্সট দেখো ব্যবহার, কার্বন ডাই অক্সাইডকে কোথায় কোথায় আমরা ব্যবহার করে থাকি। দেখো ইউরিয়া তৈরিতে তরল CO2 ব্যবহার করা হয়। ইউরিয়া আমরা আগের দিন দেখেছিলাম NH2CO NH2, এটা CO, NH2CO NH2, যার মধ্যে সব থেকে বেশি পরিমাণ নাইট্রোজেন থাকে 47%, খুব ভালো একটি ফার্টিলাইজার। তো সেটা তৈরি করতে কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়। এছাড়া কার্বন ডাই অক্সাইড কেক বিস্কুট তৈরিতে ব্যবহৃত হয়। যেমন কোথায় ব্যবহৃত হয়, বেকিং পাউডার, বেকিং পাউডার তৈরিতে কিন্তু কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়। তো দেখো বেকিং পাউডারের মধ্যে কি কি থাকে সেটা কিন্তু খুব ভালো করে জানতে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, বেকিং পাউডারের আমরা অপর নাম কি বলে থাকি, খাবার সোডা। ওকে, তার মধ্যে যে প্রধান যে উপাদানটা থাকে সেটা হলো NaHCO3, NaHCO3 এটার নাম কি, সোডিয়াম, এই যে H এর জন্য হবে বাই, আর CO3 এর জন্য কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। ওকে, তো এখান থেকে মনে রাখবে বেকিং সোডার যে রাসায়নিক নাম সেটা হলো সোডিয়াম বাইকার্বনেট, তার সাথে কিছু পরিমাণ পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেট থাকে এবং স্টার্চ থাকে। তো এই তিনটে উপাদান মিলিয়ে বেকিং পাউডার তৈরি হয়, কিন্তু প্রধান যে উপাদান সেটা হলো সোডিয়াম বাইকার্বনেট। এবং এইখান থেকে প্রশ্ন আসে যে বেকিং পাউডার বা বেকিং সোডার রাসায়নিক নাম কি, সেটা হবে NaHCO3 বা সোডিয়াম বাইকার্বনেট। নেক্সট দেখো ফল, মাংস প্রভৃতি পচনশীল পদার্থ সংরক্ষণ করতে শুষ্ক পদার্থ ব্যবহৃত হয়। অর্থাৎ শুষ্ক পদার্থ মিনস শুষ্ক কার্বন ডাই অক্সাইড আমরা ব্যবহার করে থাকি, কেননা শুষ্ক কার্বন ডাই অক্সাইড কি, ঠান্ডা। তারপর দেখো সোডা, ঠান্ডা পানীয় প্রভৃতি তৈরিতে আমরা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে থাকি। যে থামস আপ, আমরা স্প্রাইট খেয়ে থাকি, তার মধ্যে কিন্তু হাইলি প্রেসারাইজড কার্বন ডাই অক্সাইড মেশানো থাকে। নেক্সট দেখো সোডা ওয়াটার, সোডা ওয়াটার কিভাবে তৈরি হয়, প্রচন্ড চাপে কার্বন ডাই অক্সাইড CO2 গ্যাসকে জলে দ্রবীভূত করা হয়ে থাকে। ওকে, এবং সেই জল কিন্তু আমরা খাই। তারপর দেখো ঠান্ডা পানীয় কিভাবে তৈরি হয়, সোডা ওয়াটার প্লাস চিনি প্লাস কৃত্রিম ফ্লেভার এবং কিছুটা রং মেশানো হয়। যেমনটা থামস আপের কালার দেখেছো কালো রকমের হয়ে থাকে, তো কৃত্রিম ফ্লেভার থাকে, চিনি থাকে, এবং সোডা ওয়াটার অর্থাৎ জলের মধ্যে কার্বন ডাই অক্সাইডকে প্রচন্ড চাপে দ্রবীভূত করা থাকে এবং কিছু পরিমাণ রং মেশানো থাকে। এটা হলো সোডা ওয়াটার এবং ঠান্ডা পানীয়। নেক্সট দেখো অগ্নি নিবারক রূপে, কেননা আমরা একটু আগেই দেখলাম কার্বন ডাই অক্সাইডের ধর্মে যে কার্বন ডাই অক্সাইড নিজে দাহ্য নয়, আবার অপরকেও দহনে সাহায্য করে না। তো সেই জন্য কার্বন ডাই অক্সাইডকে আমরা অগ্নি নিবারক রূপে ব্যবহার করে থাকি। যেমন দেখো সোডা অ্যাসিড অগ্নি নিবারক, দু ধরনের আমরা অগ্নি নিবারক পড়বো। একটা হলো সোডা অ্যাসিড অগ্নি নিবারক, সেটা কি ধরনের দেখো, তার মধ্যে কি থাকে, তার মধ্যে থাকে সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ NaHCO3 প্লাস ঘন H2SO4 বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিয়ে আসে। এই যে সিলিন্ডারগুলো লাল লাল থাকে, ঠিক আছে, তার মধ্যে কি থাকে, সোডিয়াম বাইকার্বনেট থাকে হাফ, এবং লঘু হচ্ছে H2SO4 থাকে, সালফিউরিক অ্যাসিড থাকে, এবং এখানে একটা নব মতো থাকে, সেটা চাপ দিলেই এখানের যে পার্টিশনটা সেটা ভেঙে যায় এবং সঙ্গে সঙ্গে বিক্রিয়া করে বাইরে কি বেরিয়ে আসে, ফোর্সে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসে এবং আগুনের ওপর সেটা পড়লে আগুনটাকে নিভিয়ে দেয়। এই এবার দেখো এখানে একটু হচ্ছে ব্যাকড্রপ আছে, সেটা কি, এই ধরনের নিবারক
তেল ঘটিত আগুন কিন্তু নেভাতে পারে না, আবার তড়িৎ ঘটিত আগুনও নেভাতে পারে না। এটা শুধুমাত্র কাঠ কয়লা যে আগুনগুলো রয়েছে সেই ধরনের আগুন নেভাতে পারে, কিন্তু তেলে যদি আগুন লাগে তাহলে সেক্ষেত্রে আমরা এই যে আগুন নেভানোর যে সোডিয়াম বাইকার্বনেট এবং H2SO4 বিক্রিয়া করে যে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করছি, অর্থাৎ সোডা অ্যাসিড অগ্নি নিবারক, এটা কিন্তু ব্যবহার করতে পারবো না, এবং তড়িৎ ঘটিত আগুন নেভাতেও আমরা ব্যবহার করতে পারবো না। নেক্সট দেখো ফোম টাইপ অগ্নি নিবারক। এটা কি ধরনের একটু দেখে নেব। এর মধ্যে থাকে সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ অর্থাৎ NaHCO3 থাকবে, প্লাস স্যাপোনিন প্লাস অ্যালুমিনিয়াম সালফেট, এই তিনটে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। ওকে, তারপর দেখো এইটার মধ্যে কি হয়, এই ফোম টাইপ অগ্নি নিবারক কিভাবে কাজ করে দেখো। এর মধ্যে সান্দ্র ফেনা অর্থাৎ এই ফোম যেটা আমরা ব্যবহার করে থাকি, ফোম কিন্তু বেরিয়ে আসে। তো সান্দ্র ফেনা প্রথমে জ্বলন্ত তেলটিকে ঢেকে দেয় এবং আগুনটিকে নিভিয়ে দেয়। এই ধরনের নিবারক তড়িৎ ঘটিত আগুন নেভাতে পারে না। তার মানে আমরা আগেরটাই দেখেছিলাম কি সোডা অ্যাসিড নিবারক, সেটা শুধুমাত্র কাঠ কয়লার যে আগুন, কাগজপত্রের আগুন, সেগুলো নেভাতে পারে, কিন্তু তেল বা তড়িৎ ঘটিত আগুন নেভাতে পারে না। তারপরে দেখলাম ফোম টাইপ বা ফেনা টাইপ, সেটা কিন্তু তেলের আগুনকে নেভাতে পারে, কিন্তু তড়িৎ ঘটিত আগুন নেভাতে পারে না। তারপর দেখো কার্বোজেন, খুবই গুরুত্বপূর্ণ। কার্বোজেন কি? কার্বোজেন হলো 95% অক্সিজেন এবং 5% CO2 কৃত্রিম শ্বাস প্রশ্বাস চালাতে ব্যবহৃত হয়। খুবই গুরুত্বপূর্ণ এটি। কার্বোজেন হলো 95% অক্সিজেন এবং 5% মাত্র কার্বন ডাই অক্সাইডের মিশ্রণ, যেটা কৃত্রিম শ্বাসকার্য চালাতে ব্যবহৃত হয়। পরীক্ষায় কিন্তু আসার চান্স রয়েছে। নেক্সট দেখো স্বাস্থ্যকর লবণ তৈরিতে কাজে লাগে, যেমন সাইট্রিক অ্যাসিড বা টার্টারিক অ্যাসিড প্লাস সোডিয়াম বাইকার্বনেট, এটা হলো একটি স্বাস্থ্যকর লবণ। নেক্সট দেখবো কিছু গুরুত্বপূর্ণ তথ্য কার্বন ডাই অক্সাইডের ব্যাপারে। দেখো কার্বন ডাই অক্সাইড জলে মোটামুটি দ্রাব্য। 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 আয়তন জলে 1 আয়তন দ্রবীভূত হয় কার্বন ডাই অক্সাইড। তারপর দেখো কার্বন ডাই অক্সাইডকে সহজেই তরলে পরিণত করা যায়। কার্বন ডাই অক্সাইড আম্লিক অর্থাৎ অ্যাসিডিক, সেই জন্য দেখো এটি নীল লিটমাসকে লাল করে। আমরা গত ক্লাসে করেছিলাম ক্ষার, সেটা কিন্তু লাল লিটমাসকে নীল করছিল, এবং যেহেতু এটা আম্লিক সেটা কি করবে, নীল লিটমাসকে লাল করবে। কার্বন ডাই অক্সাইডের জারণ ক্ষমতা রয়েছে, গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি। তারপর দেখো কার্বন ডাই অক্সাইডকে ফিক্সড এয়ার বলা হয়ে থাকে, ভিভিআই। বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে যে ফিক্সড এয়ার কোন গ্যাসকে বলা হয়ে থাকে, সঠিক উত্তর হয়ে যাবে কার্বন ডাই অক্সাইডকে। 6 নম্বর দেখো কার্বন ডাই অক্সাইডকে NaOH এবং KOH দ্রবণ শোষণ করে নেয়। কেন শোষণ করে নেয়? কার্বন ডাই অক্সাইড আম্লিক অ্যাসিড টাইপের, আর NaOH KOH এই দুটো কি ক্ষারধর্মী। তো অ্যাসিড এবং ক্ষার কি একে অপরের সাথে বিক্রিয়া করে, সেই জন্য NaOH এবং KOH কি করে, কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে নেয়। নেক্সট দেখো শেষ পয়েন্ট কার্বন ডাই অক্সাইডের যে গুরুত্বপূর্ণ তথ্য, কার্বন ডাই অক্সাইডের গ্রিন হাউস এফেক্ট সবচেয়ে বেশি। অন্যান্য গ্রিন হাউস গ্যাসগুলি হলো মিথেন, জলীয় বাষ্প, CFC এবং নাইট্রোজেন অক্সাইড। ওকে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। তো গ্রিন হাউস এফেক্ট কিন্তু সব থেকে বেশি কি, কার্বন ডাই অক্সাইড। এখানে একটা জিনিস বলে রাখি, গ্যাসেদের মধ্যে থেকে সব থেকে বেশি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কিন্তু কার্বন ডাই অক্সাইডের থেকেও আরো একজনের গ্রিন হাউস এফেক্ট সব থেকে বেশি, সেটা হলো ওয়াটার ভ্যাপার, তারপরে কার্বন ডাই অক্সাইড, তারপরে অন্যান্য গ্যাসগুলো। এটা কিন্তু ভালো করে মনে রাখবে, পরীক্ষায় অনেক সময় ওয়াটার ভ্যাপার দিয়ে দেয়, তো তখন কিন্তু সঠিক উত্তর তোমাদের ওয়াটার ভ্যাপারই করতে হবে। নেক্সট আমরা পড়বো ওজোন গ্যাসের ব্যাপারে। দেখো ওজোন হলো অক্সিজেনের একটি বহুরূপ, অর্থাৎ আমরা অক্সিজেন থেকে যেমন O2 পেয়ে থাকি, যেটা আমরা শ্বাসকার্যের জন্য ব্যবহার করে থাকি, সেরকম অক্সিজেনের আরেকটা বহুরূপ হলো O3। এই O3টাই হলো কি, ওজোন। এটি ওজোন স্তরে থাকে এবং ওজোন স্তর কোথায় থাকে? ওজোন স্তর থাকে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর থাকে। দেখো প্রস্তুতি কিভাবে আমরা ওজোন প্রস্তুত করে থাকবো। সিমেন্স ওজোনাইজার যন্ত্রের মধ্যে শুষ্ক এবং বিশুদ্ধ অক্সিজেন গ্যাস রেখে
নিঃশব্দ তড়িৎ মোক্ষণ ঘটালে ওজোন গ্যাস তৈরি হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, আরো একবার বলছি। সিমেন্স ওজোনাইজার একটি যন্ত্র রয়েছে, তার মধ্যে বিশুদ্ধ এবং শুকনো ওজোন গ্যাস রেখে নিঃশব্দ তড়িৎ মোক্ষণ ঘটালেই ওজোন গ্যাস তৈরি হবে। এবং এই বিক্রিয়াটি হলো তাপশোষী, তাপকে শোষণ করে নেবে। অক্সিজেন মিশ্রিত ওজোন পাওয়া যায় এই সিমেন্স ওজোনাইজারের মধ্যে, এবং অক্সিজেন মিশ্রিত ওজনের আংশিক পাতন করে ওজনটাকে পাওয়া যায়। এবং অক্সিজেন মিশ্রিত ওজন থাকলে কি ওজন তো পিওর নেই, তার মধ্যে অক্সিজেন মিশে রয়েছে, অর্থাৎ O3 মধ্যে O2 মিশে রয়েছে। তো সেই জন্য যদি আংশিক পাতন করি তাহলে সেইখান থেকে আমরা পিওর ওজন অর্থাৎ শুধুমাত্র O3 কে পেয়ে থাকবো। তো এটা গেল ওজনের প্রস্তুতি। নেক্সট দেখো ধর্ম, ওজনের কি কি ধর্ম রয়েছে। ওজন হলো আষ্টে গন্ধযুক্ত একটি বর্ণহীন গ্যাস, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট দেখো, অক্সিজেনের থেকে ওজন জলে বেশি দ্রবীভূত হয়। অক্সিজেনের থেকে বেশি ভারী ওজন। তরল ওজনের রং ঘন নীল, খুবই গুরুত্বপূর্ণ। এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে তরল ওজনের রং কি, তখন হবে ঘন নীল। তারপর দেখো, টারপিন তেলের মধ্যে ওজন শোষিত হয়, খুবই গুরুত্বপূর্ণ। এই পয়েন্ট থেকেও প্রশ্ন আসে যে ওজন গ্যাসকে শোষণ করে কে, টারপিন তেল বা টারপান্টাইল অয়েল। নেক্সট দেখো 6 নম্বর, ওজন হলো একটি অস্থায়ী গ্যাস এবং সাধারণ তাপমাত্রায় বিশ্লেষিত হয়। অর্থাৎ এটা খুবই অস্থায়ী গ্যাস এবং সাধারণ তাপমাত্রায় বিশ্লেষিত হয়ে O2 তৈরি করে ফেলে আবার। তারপর দেখো, ওজন হলো অক্সিজেনের থেকে শক্তিশালী জারক, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এখান থেকে 7টা আমরা গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম ওজনের মধ্য থেকে, যার মধ্যে থেকে কিছু প্রশ্ন কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় এসে থাকে ওজনের মধ্য থেকে। নেক্সট আমরা দেখব ওজনের ব্যবহার। দেখো, পাতাল রেল অথবা বদ্ধ জায়গার বায়ু পরিশুদ্ধ করতে আমরা ওজোন গ্যাস ব্যবহার করে থাকি। খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই প্রশ্ন এটি, এবং পয়েন্ট এইখান থেকে বহুবার প্রশ্ন পরীক্ষা এসেছে যে পাতাল রেল বা বদ্ধ জায়গার বায়ু পরিশ্রুত করতে আমরা কোন গ্যাস ব্যবহার করে থাকি, সেটা হবে ওজোন গ্যাস। তারপর পানীয় জল পরিশ্রুত করতে আমরা ব্যবহার করে থাকি। কেন? ওজোন খুবই একটি জারক পদার্থ, এইটা দেখলাম, দেখো শক্তিশালী জারক, যে কারণে পানীয় জল পরিশ্রুত করতে আমরা ওজোন গ্যাস ব্যবহার করে থাকি। তারপর দেখো, হাতির দাঁত, তেল, ময়দা বিরঞ্জন করতে আমরা ওজোন গ্যাস ব্যবহার করে থাকি। অর্থাৎ হাতির দাঁত হয়তো ময়লা হয়ে গেছে, হলদেটে হয়ে গেছে, সেই সমস্ত জিনিসগুলোকে পরিষ্কার করতে আমরা ওজোন গ্যাস ব্যবহার করে থাকি। তো এই গেল ওজনের ব্যবহার। নেক্সট আমাদের শেষ যে টপিকটা রয়েছে সেটা হলো অনুঘটক। অনুঘটক কি, অনুঘটকের ব্যাপারে কিন্তু আমরা একটু ডিটেলসে দেখব। দেখো, অনুঘটক হলো এমন একটি উপাদান যা বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায়, কিন্তু বিক্রিয়ায় নিজে কোনো রাসায়নিক পরিবর্তন হয় না। তো অনুঘটক কোনো বিক্রিয়ার বেগ বাড়িয়ে দিতে পারে বা কমিয়ে দিতে পারে, কিন্তু বিক্রিয়ার শেষে তার কোনো রকম পরিবর্তন হয় না, সে কিন্তু নিজে অপরিবর্তিত থেকে যায়। দেখো, অনুঘটকের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। বিক্রিয়ার শেষে অনুঘটকের ভরের পরিবর্তন হয়, বিক্রিয়ার শেষে অনুঘটকের ভরের পরিবর্তন হয়, কিন্তু কিছু হলেও সে কিন্তু অপরিবর্তিত থেকে যায়। দেখো, অনুঘটক অল্প পরিমাণে ব্যবহৃত হয়, খুব বেশি পরিমাণে ব্যবহার করতে হয় না, একে খুব অল্প পরিমাণে ব্যবহার করা হয়। এটি বিক্রিয়া শুরু করতে পারে না, শুধুমাত্র বিক্রিয়ার হারটাকে বাড়াতে পারে, কিন্তু বিক্রিয়া শুরু করতে পারে না। এবং এটি উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থাকে প্রভাবিত করতে পারে না। ওকে, তো এইগুলো হলো অনুঘটকের বৈশিষ্ট্য। এবার আমরা দেখব অনুঘটকের দু ধরনের ভাগ রয়েছে। একটা ধনাত্মক অনুঘটক যেটা বিক্রিয়ার হার বাড়ায়, আর একটা হলো ঋণাত্মক অনুঘটক যেটা বিক্রিয়ার হারটাকে কমিয়ে দেয়। তো প্রথমে আমরা দেখব ধনাত্মক অনুঘটক কি। দেখো, ধনাত্মক অনুঘটক বিক্রিয়ার হারকে বাড়িয়ে দেয়। যেমন দেখো, হেবার পদ্ধতি আমরা গত ক্লাসে করেছিলাম, অ্যামোনিয়া প্রস্তুতের পদ্ধতিকে বলা হয় হেবার পদ্ধতি। সেখানে যে অনুঘটক ব্যবহার করেছিলাম সেটা হলো লোহা। তো সেই হেবার পদ্ধতিতে আমরা ধনাত্মক অনুঘটক হিসাবে লোহাকে ব্যবহার করে থাকি। অসওয়াল্ড পদ্ধতি যেটা নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির পদ্ধতি, সেখানে প্ল্যাটিনাম ধাতুটাকে আমরা অনুঘটক হিসাবে ব্যবহার করে থাকি। তারপর দেখো, স্পর্শ পদ্ধতি, সেটা হলো সালফিউরিক অ্যাসিড তৈরির পদ্ধতি, যেখানে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড V2O5 কে আমরা ধনাত্মক অনুঘটক হিসাবে ব্যবহার করে থাকি। নেক্সট দেখো 4 নম্বর, উদ্ভিজ
তেলের হাইড্রোজেনেশন, ঠিক আছে, হাইড্রোজেনকরণ বা হাইড্রোজেনেশন, সেখানে কিন্তু নিকেলকে আমরা ধনাত্মক অনুঘটক হিসাবে ব্যবহার করে থাকি, যেটা একটু আগে দেখলাম যে বনস্পতি তৈরিতে। তারপর ওয়াটার গ্যাস থেকে হাইড্রোজেন প্রস্তুতি, সেখানেও কিন্তু ফেরিক অক্সাইড Fe2O3 কে আমরা অনুঘটক হিসাবে ব্যবহার করে থাকি এবং এটা ধনাত্মক অনুঘটক। 6 নম্বর দেখো, পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুতি। পটাশিয়াম ক্লোরেট থেকে যখন অক্সিজেন প্রস্তুত করতে থাকি আমরা তখন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বা MnO2 কে ধনাত্মক অনুঘটক হিসেবে ব্যবহার করে থাকি। তো এই সমস্ত ধনাত্মক অনুঘটকের উদাহরণ, যেখান থেকে গুরুত্বপূর্ণ হলো 3 নম্বরটা, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডকে আমরা স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করার সময় ব্যবহার করে থাকি, এবং 4 নম্বরটা উদ্ভিজ্জ তেলের হাইড্রোজেনকরণ, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, ঋণাত্মক অনুঘটক, ঠিক আছে, ঋণাত্মক অনুঘটক কি? দেখো, বিক্রিয়ায় বেগ কমিয়ে দেয়, অর্থাৎ বিক্রিয়ার বেগ কিন্তু কমিয়ে দেয়। যেমন দেখো, হাইড্রোজেন পারঅক্সাইডের বিশ্লেষণ করার সময় সালফিউরিক অ্যাসিড অথবা ফসফরিক অ্যাসিড বা অথবা গ্লিসারিন এগুলো ব্যবহার করা হয়ে থাকে ঋণাত্মক অনুঘটক হিসাবে। হাইড্রোজেন পারঅক্সাইড বিশ্লেষণ করার সময় অর্থাৎ H2O2 বিশ্লেষণ করার সময় সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড অথবা গ্লিসারিন ব্যবহার করা হয় ঋণাত্মক অনুঘটক হিসাবে। নেক্সট 2 নম্বর দেখো, ক্লোরোফর্মের সঙ্গে বায়ুর বিক্রিয়ায় বিষাক্ত ফসজিন গ্যাস প্রস্তুতি হয়, ঠিক আছে, তো সেটার বিক্রিয়া হার কমানোর জন্য আমরা ইথাইল অ্যালকোহল মিশে থাকি ক্লোরোফর্মের সাথে, যাতে ক্লোরোফর্ম আর এই ফসজিন গ্যাসটা উৎপন্ন করতে না পারে। ওকে, তো এই দুটো হলো ঋণাত্মক অনুঘটকের উদাহরণ। তারপর দেখবো উদ্দীপক। উদ্দীপক হলো প্রোমোটার বা প্রোমোটার, যেটা আমরা বলে থাকি ইংরেজিতে, যেটা আবার অনুঘটকের শক্তি বৃদ্ধি করে দেয়। অনুঘটক এমনিতেই বিক্রিয়ার বেগ বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়, তার উপর আবার অনুঘটকের শক্তি বৃদ্ধি করতে আমরা উদ্দীপকের ব্যবহার করে থাকি। যেমন দেখো, 1 নম্বর, হেবার পদ্ধতিতে আমরা Al2O3 এবং K2O এর মিশ্রণ অথবা মলিবডেনাম লোহার অনুঘটক, যে লোহাটা ব্যবহার করে থাকি, তার উদ্দীপক হিসাবে ব্যবহার করে থাকি। এটা কিন্তু আমরা সেই অ্যামোনিয়া প্রস্তুতের সময় দেখেছিলাম যে উদ্দীপক আমরা Al2O3 ও K2O ব্যবহার করে থাকি বা মলিবডেনাম ব্যবহার করে থাকি আয়রনের সাথে। এটা কিন্তু গত ক্লাসেই আমরা করেছি। তো এটা কিন্তু এক ধরনের উদ্দীপক। তারপর দেখো, অনুঘটক বিষ কি? অনুঘটক বিষ কি? দেখো, যারা বিক্রিয়ায় অনুঘটকের কার্যক্ষমতা নষ্ট করে দেয় তাদের বলা হয় অনুঘটক বিষ। দেখো, যেমন স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 আর্সেনাস অক্সাইড প্ল্যাটিনামের অনুঘটক শক্তিকে বিষ নষ্ট করে দেয়, তাই এখানে AS2O3 অনুঘটক বিষ। যখন আমরা স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি করতে থাকি তখন কিন্তু SO2 থেকে SO3 তে কনভার্ট হয়ে যায়, তো সেটাকে বন্ধ করার জন্য আমরা আর্সেনাস অক্সাইড ব্যবহার করে থাকি প্ল্যাটিনামের অনুঘটন শক্তিকে নষ্ট করে দেওয়ার জন্য। তো সেই জন্য AS2O3 বা আর্সেনাস অক্সাইড এখানে একটি অনুঘটক বিষ। এই উদাহরণটাই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু অনেকবারই আসে। ওকে, তো আজকের সাধারণ গ্যাস 2 এই ক্লাসের মধ্য থেকে আমরা গুরুত্বপূর্ণ কিন্তু আরো অনেকগুলো গ্যাস, যেমন হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড এবং ওজোন এবং সাথে কিন্তু অনুঘটকের ব্যাপারে ডিটেলসে আলোচনা করলাম। এবার এই যে এতক্ষণ থিওরি পড়লাম, আমরা প্রতিদিন কি করে থাকি, থিওরির ওপর বেস করে কিছু এমসিকিউ করে থাকি। তো এমসিকিউ দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন, ওয়াটার গ্যাস থেকে হাইড্রোজেন শিল্প প্রস্তুতির সাথে প্রসঙ্গে নিম্নলিখিতদের মধ্যে কোনটি সঠিক বিবৃতি? ওয়াটার গ্যাসের সংকেত দেখো, কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন। কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণকে কি বলা হয়? ওয়াটার গ্যাস। পরীক্ষায় প্রশ্ন আসে, এটি অনেকবারই এসেছে। তো ওয়াটার গ্যাস হলো কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন। তো ওয়াটার গ্যাস থেকে হাইড্রোজেন তৈরিতে নিচের কোন বিবৃতিটি সঠিক? সঠিক উত্তর হবে অপশন ডি। কার্বন মনোক্সাইড একটি অনুঘটকের উপস্থিতিতে বাষ্পের সঙ্গে মিলিত হওয়ার জন্য অক্সিডাইজ করা হয় এবং তারপরে ক্ষারের মধ্যে CO2 কে শোষণ করা হয়। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, প্ল্যাটিনাম এবং প্যালাডিয়ামের মতো ধাতুগুলি বিশেষ পরিস্থিতিতে হাইড্রোজেনের বড় অংশকে শোষণ করতে পারে। এই রকম ধাতু দ্বারা হাইড্রোজেন শোষণ কি হিসাবে পরিচিত?
তো এটা কিন্তু আমরা একটু আগেই হাইড্রোজেনের যে ধর্মগুলো পড়েছিলাম, সেখানে পড়েছিলাম প্ল্যাটিনাম এবং প্যালাডিয়াম, এই বিশেষ ধাতুগুলো কিন্তু বিশেষ পরিস্থিতি থেকে হাইড্রোজেনকে শোষণ করতে পারে। তো এই রকম ধাতু দ্বারা হাইড্রোজেন শোষণকে কি বলা হয়? বলা হয় অপশন সি অক্লুড হাইড্রোজেন, বা বাংলায় কি বলা হয়? অন্তর্ধৃত হাইড্রোজেন, অন্তর্ধৃত হাইড্রোজেন বলা হয়ে থাকে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, অনুঘটক হিসাবে নিকেলের উপস্থিতিতে বনস্পতি উৎপাদনের জন্য উদ্ভিজ্জ তেলের হাইড্রোজেনেশন ব্যবহৃত গ্যাস কোনটি? তো অনুঘটক হিসাবে নিকেলের উপস্থিতিতে কোন গ্যাস ব্যবহার করা হয় বনস্পতি ঘি উৎপন্ন করতে? সেটা হবে অপশন বি হাইড্রোজেন গ্যাস। 4 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি রকেটের জন্য প্রোপ্যালেন্ট হিসাবে কাজ করে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সঠিক উত্তর হবে তরল হাইড্রোজেন এবং তরল অক্সিজেন রকেটের প্রোপ্যালেন্ট বা জ্বালানি হিসাবে কাজ করে থাকে। 5 নম্বর প্রশ্ন, শীতল লঘু HNO3 সাথে নিচের কোনটির হাইড্রোজেন গ্যাস নির্গত হয়? অর্থাৎ নিচের কোনটির বিক্রিয়ায়, এখানে বিক্রিয়ায় হবে, কোনটির বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস নির্গত হয়? তো সঠিক উত্তর হবে অপশন ডি ম্যাগনেসিয়াম। লঘু HNO3 এবং ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়ে থাকে। 6 নম্বর প্রশ্ন, কার্বন ডাই অক্সাইড অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহৃত হয়, এর কারণে কি? তো সঠিক উত্তর হবে অপশন বি এটি দাহ্য বা দহনের সমর্থক নয়, অর্থাৎ এ নিজেও জ্বলে না এবং দহনে সাহায্য করে না, সেই জন্য কার্বন ডাই অক্সাইডকে অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহৃত করা হয়। 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলি থেকে গ্যাসটি শনাক্ত করুন যা উচ্চ ইনফ্রারেড বিকিরণের কারণে আরো কার্যকর গ্রিনহাউস গ্যাস শোষণ ক্রিয়াকলাপ করে থাকে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কার্বন ডাই অক্সাইড। একটু আগে আমরা দেখলাম যে কার্বন ডাই অক্সাইডের গ্রিন হাউস এফেক্ট কিন্তু সব থেকে বেশি, কেননা ইনফ্রারেড বিকিরণগুলোকে সেগুলো এই কার্বন ডাই অক্সাইড শোষণ করে নিয়ে আমাদের পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। 8 নম্বর প্রশ্ন, কার্বোজেন নিম্নলিখিত কোন গ্যাসের মিশ্রণ? তো সঠিক উত্তর হবে অপশন এ 95% অক্সিজেন এবং 5 to 10% কার্বন ডাই অক্সাইড, এটার মিশ্রণ হলো কার্বোজেন। 9 নম্বর প্রশ্ন, ক্যালসিয়াম কার্বনেট স্তর চুন জলের উপর গঠিত হয় নিচের কোনটির উপস্থিতির কারণে? চুন জলের উপর ক্যালসিয়াম কার্বনেটের স্তর তৈরি হয় নিচের কোনটির উপস্থিতির কারণে? সঠিক উত্তর হবে অপশন বি কার্বন ডাই অক্সাইড গ্যাস ইন এয়ার, অর্থাৎ বাতাসে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতির কারণে। 10 নম্বর প্রশ্ন দেখো, শুকনো পাউডার অগ্নি নির্বাপক ধারণ করে নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন বি বালি এবং NaHCO3। একটু আগে কিন্তু এটা আমরা পড়েছি যে অগ্নি নির্বাপকের মধ্যে কি থাকে মেন জিনিস, সেটা হলো সোডিয়াম বাইকার্বনেট। 11 নম্বর প্রশ্ন, ওজোন স্তর সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য? তো সঠিক উত্তর হবে অপশন সি এটি উপকারী, কারণ ওজোন সূর্যের অতিবেগুনি রশ্মিকে কেটে ফেলে। 12 নম্বর প্রশ্ন দেখো, কোনটি দ্রুত ওজোন শোষণ করে? আমরা ওজোনের যে ধর্ম পড়েছিলাম সেখানে দেখেছিলাম টারপিন তেল ওজোনকে শোষণ করে। তো সঠিক উত্তর হবে অপশন সি টারপেন্টাইন তেল বা টারপিন তেল। 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটির মিথস্ক্রিয়া দ্বারা ওজোন জলের গঠিত হয়? নিচের কোনটির মিথস্ক্রিয়া দ্বারা ওজোন জলের গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি ফ্লুরিনের মিথস্ক্রিয়ার মাধ্যমে ওজোন জল গঠিত হয়ে থাকে। 14 নম্বর প্রশ্ন, ওজনের জন্য পরীক্ষা হলো নিচের কোনটি? অর্থাৎ ওজনকে আমরা শনাক্ত করব কিভাবে? সেটা হলো অপশন এ পারদের টেইলিং পদ্ধতিতে, টেইলিং অফ মার্কারি বা পারদের টেইলিং পদ্ধতিতে। 15 নম্বর প্রশ্ন, অণুজীব, বিভিন্ন ব্যাকটেরিয়া এবং পানীয় জলে জীবাণু অপসারণ করা যেতে পারে নিচের কোনটির দ্বারা? তো সঠিক উত্তর হবে অপশন সি ওজোনাইজেশন, অর্থাৎ O3 গ্যাসের মাধ্যমে। O3 গ্যাসের মাধ্যমে বিভিন্ন আমরা দেখেছি পাতাল রেল, তারপর বিভিন্ন বদ্ধ ঘরের আমরা জীবাণু নাশক করতে কিন্তু ব্যবহার করে থাকি এবং সেটাকে বলা হয় ওজোনাইজেশন। 16 নম্বর প্রশ্ন দেখো, শুকনো ব্লিচ কিসের দ্বারা করা হয়ে থাকে? তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ওজোনের মাধ্যমে শুকনো বা শুষ্ক ব্লিচিং করা হয়ে থাকে।
17 নম্বর প্রশ্ন দেখো, বায়বীয় পানীয় উৎপাদনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিচের কোন গ্যাসটি? বায়বীয় পানীয় অর্থাৎ সোডা ওয়াটার যেটাকে বলা হয়ে থাকে, সোডা ওয়াটার। তো সোডা ওয়াটার উৎপাদনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড। 18 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন ফুয়েল সেল যানবাহন এক্সজস্ট হিসাবে নিম্নলিখিতদের মধ্যে কোনটিকে উৎপন্ন করে থাকে? তো সঠিক উত্তর হবে H2O2 ভেপার হাইড্রোজেন পারঅক্সাইড গ্যাসকে উৎপন্ন করে থাকে। 19 নম্বর প্রশ্ন, ক্লোরোফর্ম অন্ধকারে এবং শক্তভাবে বন্ধ করা বোতলে রাখা উচিত নিচের কোনটির কারণে? সঠিক উত্তর হবে দেখো, ফসজিন গ্যাস তৈরি রোধ করতে আমরা ব্যবহার করে থাকি। দেখো, ক্লোরোফর্ম অন্ধকারে না রাখলে যদি আলোর সংস্পর্শে রেখে দিই এবং বাতাসে উন্মুক্ত করে রেখে দিই, তখন ক্লোরোফর্ম ফসজিন গ্যাস উৎপন্ন করে ফেলে এবং যা কিন্তু খুবই বিষাক্ত। এবং ক্লোরোফর্ম আমরা কি করতে ব্যবহার করে থাকি? চেতানোনাশক হিসেবে ব্যবহার করে থাকি। তো যদি ফসজিন তৈরি হয়ে যায়, মানুষটা কিন্তু মারা যেতে পারে। তো এই ফসজিন গ্যাস যাতে তৈরি না হতে পারে সেই জন্য অন্ধকারে এবং শক্তভাবে বন্ধ করা উচিত। নেক্সট 20 নম্বর প্রশ্ন, পরীক্ষাগারে নিচের কোনটির প্রস্তুতির জন্য ইতিবাচক অনুঘটক MnO2 ব্যবহার করা হয়? ইতিবাচক মানে হচ্ছে ধনাত্মক অনুঘটক। তো সঠিক উত্তর হবে অপশন বি, অক্সিজেন তৈরির ক্ষেত্রে আমরা ধনাত্মক অনুঘটক হিসাবে MnO2 কে ব্যবহার করে থাকি। তো এই পর্যন্ত ছিল আজকের কেমিস্ট্রি, যেটার 6 নম্বর ক্লাস, এবং সেখান থেকে আমরা নর্মাল গ্যাস তার 2 নম্বর ক্লাসটাও করে ফেললাম। এবং নর্মাল গ্যাসের দুটো ক্লাসের মাধ্যমে আমরা সম্পূর্ণ যে নর্মাল গ্যাসের যে প্রশ্ন উত্তর এবং থিওরি সেগুলো করে ফেললাম। প্রথম ক্লাসে আমরা অক্সিজেন, হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন অ্যামোনিয়া এবং আজকের ক্লাসের মাধ্যমে হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এবং অনুঘটকের ব্যাপারে দেখে নিলাম। তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ক্লাস করি, রেলওয়ে গ্রুপ ডি সায়েন্স কিন্তু একদম আমাদের প্রস্তুত হয়ে যাবে। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। নেক্সট দিন আরো একটা সাবজেক্টের আরো একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আমি হাজির হয়ে যাব। তো ততক্ষণের জন্য এখানে শেষ করলাম। বাই, থ্যাংক ইউ।